প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি এক্সাম 2026-এ যারা অংশগ্রহণ করেছ অথবা আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করেছ, তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য আজকের আমার এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটা চূড়ান্ত সাজেশন নিয়ে একটু আলোচনা করব, কোন অধ্যায় থেকে টপিকগুলো আসতে পারে সেটি নিয়ে একটু আলোচনা করব এবং আমরা সার্বিকভাবে তোমাকে কিছু পরামর্শ দিব। আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। প্রথমে ভেক্টর অধ্যায় থেকে তোমরা ভেক্টর অধ্যায়টা আসলে প্রথমে কোশ্চেনটা খুবই একটু ঘুরিয়ে ফিরিয়ে করানোর চেষ্টা করা হয়, সবসময় আমরা দেখেছি। এখানে যেই টপিকগুলো আছে, নদী, নৌকা, ছাতা, বৃষ্টি। নদী, নৌকা, ছাতা ও বৃষ্টি সংক্রান্ত মেয়াদটা সবচেয়ে বেশি দেওয়া হয়, তোমরা এগুলি একটু খেয়াল করতে পারো। এরপরে ডট গুণন, ক্রস গুণন, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এন্ড কার্ল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দিক কোসাইন সংক্রান্ত তথ্যগুলি একটু পড়তে হবে। দিক কোসাইন, দিক কোসাইনের তথ্যগুলো পড়বে তোমরা। এরপরে ডট গুণন প্লাস ক্রস গুণন, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট প্লাস ডাইভারজেন্স ও কার্ল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার তোমার জন্য নদী, নৌকা, ছাতা, বৃষ্টি এবং দিক কোসাইন আমরা বলবো, এগুলো একটু ভালো করে দেখে যাবা। ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট এর কার্ল, এই তথ্যগুলো আমরা খুব ভালো করেই জানি। তোমরা ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট কার্লের ব্যাপারটা একটু খেয়াল করবে। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর সাথে যদি আমরা একটা স্কেলার রাশি বসিয়ে দাও, তাহলেই এটা হয়ে যাবে গ্রেডিয়েন্ট। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর সাথে একটা ডট গুণন, একটা যে কোনো একটা ভেক্টর রাশি ডট করা হোক, তাহলে হয়ে যাবে ডাইভারজেন্স। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর সাথে ক্রস গুণন যদি করো, তাহলে সেটা হচ্ছে কার্ল। তাহলে আমরা এখানে ডাইভারজেন্স একটা গ্রেডিয়েন্ট, কোন ভেক্টরের গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে, এই স্কেলার ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। আর ভেক্টর ডাইভারজেন্স একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। ডট গুণন ভেক্টর গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। আর এক্ষেত্রে যদি গ্রেডিয়েন্ট শূন্য হয়, তাহলে ক্ষেত্রটি সলিনয়েডাল, ক্ষেত্রটি হবে চুম্বকৃতি এবং ক্ষেত্রটিকে আমরা বলি যে চুম্বকাকৃতি সলিনয়েডাল। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিলিন্ডারিও, এটা তোমাদের মনে রাখতে হবে। আর যে ক্রস গুণন শূন্য হয়, তাহলে ক্ষেত্রটি হবে শূন্য হলে অঘূর্ণনশীল সংরক্ষণশীল, আর শূন্য না হলে ঘূর্ণনশীল অসংরক্ষণশীল। আর আরেকটা ব্যাপার তোমার একটু মনে রাখবে, দিক কোসাইনের ব্যাপারটা তোমাদের অনেক সময় বুঝতে পারো না। আমরা দিক কোসাইনটা একটু যদি আলোচনা করি, তাহলে একটু খেয়াল করো। কোন একটি ভেক্টর যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, কোন একটি ভেক্টর যেমন পি, কোন একটি ভেক্টর যদি এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা, কজ বিটা ও কজ গামাকে দিক কোসাইন বলা হয়। আবার যদি তুমি বলে যে পি ভেক্টর এক্স অক্ষের সাথে দিক কোসাইন নির্ণয় করো এক্স অক্ষ বরাবর, আর যে লম্ব বিক্ষেপ নির্ণয় করো এক্স অক্ষ বরাবর, বা এক্স অক্ষের বরাবর এক্স অক্ষের সাথে পি ভেক্টরটি কত কোণ উৎপন্ন হবে, কৌণিক ব্যবধান নির্ণয় করো, তাহলে সহজ পদ্ধতি হলো পি ভেক্টরের সাথে আই ক্যাপ ডট গুণন করে দিবা। তাহলে পি কজ আলফা, এখানে কজ আলফাটাই হচ্ছে পি কজ আলফা হচ্ছে লম্ব বিক্ষেপ, আর দিক কোসাইন হচ্ছে কজ আলফা পি ডট আই বাই পি, আর এখানে কৌণিক ব্যবধান আলফা হচ্ছে কস ইনভার্স পি ডট আই বাই পি। আশা করি তোমরা এটা একদম ক্লিয়ার বুঝতে পারবে দিক কোসাইনের ব্যাপারটা।
এটা হচ্ছে লম্ব বিক্ষেপ, এটা হচ্ছে দিক কোসাইন, আর এটা হচ্ছে কৌণিক ব্যবধান। যদি ওয়াই অক্ষের সাথে বলে তাহলে শুধুমাত্র আই এর সাথে তোমরা জে ডট করে দিবে, আর এখানে জে ডট করে দিবে, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আর এখানে যদি তোমার জে অক্ষের সাথে বলে, আর এই কোণটা হয়ে যাবে বিটা, কোণ হয়ে যাবে বিটা বিটা, আর জে অক্ষের সাথে কোণ হয়ে যাবে গামা, আর এখানে একক ভেক্টর হবে কে ক্যাপ। তাহলে আমরা এভাবেই দিক কোসাইন নির্ণয় করতে পারি, দিক কোসাইনের সাথে লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবো এবং কৌণিক ব্যবধান নির্ণয় করতে পারবো। আমরা আশা করি এগুলো একটু খুব ভালো করে তোমরা আয়ত্ত করবে। আমরা এবার তোমাদেরকে গতিবিদ্যা সম্পর্কে আমরা বলবো, শুধুমাত্র প্রাস এর অঙ্কগুলো করবা। প্রক্ষেপক, এটারই নাম প্রক্ষেপক, প্রাস, প্রজেক্টাইল, যে কোনো নিক্ষেপক এগুলো বলতে পারে। এটাকে খুব ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা একটু দেখি প্রক্ষেপকটা কি। এখানে যদি আমরা থিটা কোণে আমরা নিক্ষেপ করি তাহলে বি নট বেগ, এটা হচ্ছে আদি বেগ, এটা হল নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ, এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা। আর এই কোণটা আমরা জানি বি নট স্কয়ার sin 2 থিটা নট বাই জি। আর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলে h ইকুয়াল টু বি নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি বলে যে ভূমি হতে কত উচ্চতায় সর্বাধিক উচ্চতা নির্ণয় করো, তাহলে অবশ্যই এখানে যে উচ্চতা দেওয়া থাকে, কোনো ব্যক্তির উচ্চতা দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা ভূমি হতে উচ্চতা নির্ণয় করতে বললে আমরা এইচ এর সাথে এইচ যোগ ওয়াই নট যোগ করে দিয়ে আমরা ভূমির সাথে উচ্চতাটা নির্ণয় করব। আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন একটু খেয়াল করো, যদি বি নট বেগে নিক্ষেপ করা হয় তাহলে টি সময় পর বি এক্স ইকুয়াল টু বি নট cos থিটা নট বি ওয়াই ইকুয়াল টু বি নট sin থিটা নট। তাহলে টি সময় পরে বেগ হবে বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার। এখানে বি ওয়াই হচ্ছে মাইনাস জি টি আছে, তাহলে আমরা মান বসালে আমরা বেগটা পেয়ে যাবো টি সময় পর। আর যদি এখানে অন্যান্য যে সূত্রগুলো আমরা দিয়েছি, এখানে যদি তোমার প্রাসের কথা বলে সর্বাধিক উচ্চতা, অনেক সময় বলা হয় যে নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। নিক্ষেপণ কোণ কত হলে, আমরা একটা গাণিতিক সমস্যা একটু দিচ্ছি তোমাদেরকে। নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। এখানে লক্ষ্য করো, নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে, আবার নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে, দুইটা কিন্তু আলাদা সূত্র। তোমরা একটু লক্ষ্য করো, কত হলে এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হবে 76 ডিগ্রি অ্যাঙ্গেল। কিভাবে দেখো, বলা হচ্ছে h ইকুয়াল টু r, তাহলে বি নট স্কয়ার sin 2 থিটা নট বাই 2g, বি নট স্কয়ার sin স্কয়ার থিটা নট sin স্কয়ার থিটা নট বাই 2g ইকুয়াল টু বি নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। এটাকে তুমি ইকুয়াল করলে tan থিটা হবে, tan থিটা নট মান বাইর করে থিটা নট ইকুয়াল টু 76 ডিগ্রি হবে। আর এটা অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সর্বাধিক হবে যখন থিটা এর মান 90 ডিগ্রি হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে। এটা তোমাদের একটু খেয়াল করলে আমরা আশা করি এখানে গাণিতিক সমস্যাগুলো একটু আনসার করতে পারবে। এখন আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। এখান থেকে প্রতি বছরই তোমাদের একটা করে মানে উদ্দীপক আসে, আশা করি এবার অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে দেখবা।
আমি একটু সম্পর্ক দেখাবো তোমাদের। পরন্ত বস্তুর সাথে সম্পর্ক, এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, ধরো সি বিন্দু, এই পুরা উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এইটুকু আমরা যদি বলি এক্স উচ্চতায়, আর এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে আমরা বি বিন্দুতে গতি শক্তি নির্ণয় করব ইকে। এই বিন্দুতে আমরা জানি শূন্য, আর গতি শক্তি হচ্ছে শূন্য বিয়োগ শক্তি mgh। বি বিন্দুতে যত সমস্যা, mg এর সাথে তোমরা উপরের উচ্চতা গুণ করে দিবে, অর্থাৎ h মাইনাস এক্স, আর বি বিন্দুতে ইপি হবে mg এর সাথে তোমরা নিচের উচ্চতা গুণ করে দিবে, তাহলে মোট শক্তি তোমরা যোগ করে পেয়ে যাবে। অথবা যদি বলে হ্যাঁ ভূমি হতে কত উচ্চতায় গতি শক্তি বিয়োগ শক্তি দ্বিগুণ হবে, তিন গুণ হবে, 2/3 হবে, যা শর্ত দেখ তোমরা এইভাবে লিখে পারবা। ই কে ইকুয়াল টু হাফ অফ ইপি, যদি বলে গতি শক্তি বিয়োগ শক্তি অর্ধেক হবে, যদি বলে ই কে ইকুয়াল টু 2/3 ইপি, গতি শক্তি বিয়োগ শক্তি 2/3 হবে, যদি বলে ই কে উল্টাও বলতে পারে, যদি বলে ইপি ইকুয়াল টু 2 বা 3 ইকে, যেভাবেই বলো আমরা আশা করি এগুলো বের করতে পারবো। 3 এটা বলতে 1/3 ইকে, এটা বলতে পারে। সকল ক্ষেত্রে আমরা এখানে দেখো mg কেটে দিব, h মাইনাস এক্স থেকে এখানে আবার এক্স আছে, আমরা এখানে মানটা বের করতে পারবো। সর্বসময় মনে রাখবে এই বিন্দুর নিচে এবং সি বিন্দুর উপরে উচ্চতা হচ্ছে এক্স। আবার অনেক সময় তোমাদের গাণিতিক সমস্যাগুলো ভুল প্রমাণ করার জন্য অনেক সময় উপর থেকে বলে সর্ব উচ্চতা থেকে কত নিচে, যে গতিশীল বিয়োগ শক্তি অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 2/3 হবে, 1/3 হবে, যাই কোশ্চেন করুক না কেন, তখন তোমার সহজ পদ্ধতি হলো উপরের উচ্চতা যদি বলে তাহলে এখানে তোমরা দিয়ে দিবা এক্স, যেহেতু উপর থেকে গভীরে, আর এখানে দিবা কি এইচ মাইনাস এক্স। সেম আগের পদ্ধতি, গতিশক্তি নির্ণয়ের সময় এখানে এক্স দিবা, আর বিভব শক্তি নির্ণয়ের সময় এখানে এইচ মাইনাস এক্স দিবা, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা হবে এক্স, এটা হচ্ছে কি এইচ মাইনাস এক্স। কখন? যদি বলে সর্বোচ্চ উচ্চতা থেকে কত গভীরে গতিশক্তি বিয়োগ শক্তি দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 2/3 হবে, 1/3 হবে, যত শর্ত দেখ তোমরা এটা দিয়ে সহজেই কি এই শর্তগুলো এখানে কাজ করতে। অনেক সময় তোমাকে বলে যে উপর থেকে পরন্ত বস্তুর প্রতিটা বিন্দুতে শক্তি নিত্যতা মেনে চলে কিনা, তোমরা অবশ্যই এটা যদি মোট শক্তি যোগ করো তাহলে একই মান আসবে। তবে আরেকটা কথা আছে, এখানে এই বিন্দুতে একটু সমস্যা আছে, তোমরা বলবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, এটা মনে রাখবে, পূর্ব মুহূর্তে এই ভুলগুলো যেন তোমাদের না হয়। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ইকে ইকুয়াল টু ইপি ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু mgh, এটা মনে রাখতে হবে। কেন? কারণ এখানে সকল গতি শক্তি বিভব শক্তি গতি শক্তি কনভার্ট হয়ে যাবে, কারণ গতি শক্তি বিভব শক্তি সমান হয়ে যাবে। যেমন যদি বলে 500 জুল মোট শক্তি সম্পন্ন একটি বস্তু, ভর 2 কেজি, তাহলে যদি বলে 2 কেজি একটা বস্তুর ভর, তাহলে আমরা বলতে পারি 500 জুল ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। এখান থেকে আমরা বি নির্ণয় করতে পারবো। আবার যদি বলে 500 জুল গতি শক্তি, 500 জুল মোট শক্তি সম্পন্ন একটি বস্তু, 2 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভরের একটি বস্তুর মোট শক্তি 500 জুল, কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলা হয়েছিল, তখন আমরা লিখতে পারি 500 জুল ইকুয়াল টু mgh। আমরা এখান থেকে এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে সহজেই আশা করি তোমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আনসার করতে পারবে। এখানে আমরা তোমাদের আরেকটা ব্যাপার দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সাথে আনত তলে গড়িয়ে বস্তু পড়ার ক্ষেত্রে তুমি কিভাবে প্রশ্নগুলো আনসার করবে। আবার সরল দোলকের ক্ষেত্রে যখন দৌড়তে থাকে তখন সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দু মাঝামাঝি কোনো বিন্দুতে বা পরে নিম্ন বিন্দু থেকে উঁচু এবং উঁচু বিন্দুর নিচু কোনো বিন্দুতে
কিভাবে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করবা, কিভাবে মোট শক্তি নির্ণয় করবা, কিভাবে শক্তি নিত্যই সূত্র প্রমাণ করবা, এই তিনটা চিত্র একই সূত্রে গাঁথা। এবং তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই তিনটা সূত্রের ক্ষেত্রে মানে তিনটা চিত্রের ক্ষেত্রে প্রায় 60% উদ্দীপক তোমাদের আসে। আশা করি তোমরা এটা একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে উদ্দীপক গুলো সহজে আনসার করতে পারবা। এখানে আমরা যদি বলি m ইকুয়াল টু ধরো 50 গ্রাম, আর এখানে যদি আমরা বলি ওসি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওএ ইকুয়াল টু 1.2 মিটার, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি এখান থেকে আমরা একটু সম্পর্কটা দেখালে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো, এখানে যেমন বি বিন্দু ধরেছি, এখানে তুমি যদি এই বিন্দুতে চিন্তা করো, আমরা এখানে 30 ডিগ্রি কোণ দিয়ে দেই, আর এটা হচ্ছে 9 মিটার, তাহলে যদি বলে কিউ বিন্দুতে মোট শক্তি বের করো, তাহলে আমরা এইভাবে একটু এঁকে দিলে দেখো এটা কিন্তু 30 ডিগ্রি কোণ, তাহলে আমরা এখান থেকে বিসি বের করতে পারো। বিসি ইকুয়াল টু হচ্ছে তোমার এইচ cos h sin 30 ডিগ্রি। এখানে h হচ্ছে আমরা জানি না, কারণ বিসি জানি, তাহলে h ইকুয়াল টু কি, h ইকুয়াল টু h ইকুয়াল টু বিসি sin 30 ডিগ্রি, তাহলে বিসি ইকুয়াল টু হচ্ছে 9, sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে মান হচ্ছে 4.5 মিটার আমরা পেয়ে গেছি এখানে h। তাহলে যদি বলে তোমার বি বিন্দুতে আমরা পুরো উচ্চতা নির্ণয় করছি, যদি তোমাকে বলে বি বিন্দুতে গতি শক্তি, তাহলে আমার এই উচ্চতাটুকু নির্ণয় করবো। ধরো আমরা এটাকে সি প্রাইম দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে সি প্রাইম ইকুয়াল টু আমরা বের করতে পারবো। হ্যাঁ, এইটুকু যেহেতু সমান, এখানে একটা শর্ত আছে, এ পি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ সি ইকুয়াল টু সমান, এগুলো সমান, আর পুরোটা হচ্ছে 9 মিটার বলা হচ্ছে, তাহলে লিখতে পারি আমরা কিউ সি সাইন 30 ডিগ্রি, তাহলে এখানে লিখতে পারি 3 ইন্টু 1/2 ইকুয়াল টু মান হচ্ছে 1.5 মিটার। তাহলে এটা যদি 1.5 মিটার হয়, তাহলে এইটা হবে অবশ্যই 9 মিটার থেকে 1.5 মিটার বাদ দিলে কত হচ্ছে, সেটা হচ্ছে 7.5 মিটার। তাহলে আমরা এখানে যদি বলি কিউ বিন্দুতে গতিশক্তি, আমরা যদি বলি কিউ বিন্দুতে গতিশক্তি, তাহলে আশা করি এটা তোমরা লিখে নিবে। তাহলে কিউ বিন্দুতে গতিশক্তি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখব কিউ বিন্দুতে ইকে একবার লিখে ফেললাম হাফ, আমরা এটা না লিখবো এম জি ইন্টু আমরা বলেছিলাম গতিশক্তি উপরের উচ্চতা সি প্রাইম, আর কিউ বিন্দুতে ইপি হবে এম জি এর সাথে নিচের উচ্চতা অর্থাৎ বি সি প্রাইম। তাহলে এখানে মান বের করে ফেলতে পারি। এই আমরা এখানে এম এর মান আমরা বলে দিয়েছি, যদি কোনো একটা বস্তু পরে, হ্যাঁ, তাহলে এম এর মান যদি হয় তোমার 2 কেজি, তাহলে এখানে আমরা মান বের করে ফেলতে পারবো। এম 2 ইন্টু 9.8 ইন্টু 1.5 হিসাব করব। আবার এইখানেও কি 2 ইন্টু 9.8 ইন্টু কত 7.5 হিসাব করে মোট শক্তি বের করে ফেলতে পারবো, ইকে প্লাস ইপি। তাহলে এটা কিউ বিন্দুতে মোট শক্তি। তাহলে কিউ বিন্দুতে মোট শক্তি যদি আমরা জেনে যাই, তাহলে সি বিন্দুতে মোট শক্তি আমরা জানি গতি শক্তি 0, বিভব শক্তি mg ইন্টু 9, আর বি বিন্দুতে আমরা জানি বিভব শক্তি হচ্ছে তোমার 0, আর গতি শক্তি হচ্ছে কি mg ইন্টু কি উপরের উচ্চতা h। তাহলে এভাবে আমরা এটাও আমরা হিসাব করতে পারবো। এবার যদি আমরা এটাকে সরল দোলকের ক্ষেত্রে দেখাই, তাহলে তোমরা একটু খেয়াল করবে, এটা আরো একটু মজার ব্যাপার। আমরা এই চিত্রটা মুছে ফেলি যেহেতু দেখিয়েছি তোমাদেরকে। এখন এটা আমরা একটু আনসার করতে চাই। আমরা বলছি ওসি ইকুয়াল টু ও ইকুয়াল টু ওবি 2 মিটার, আমরা এটা শর্তটা এখানে দিয়ে দিই। ও এখানে আমরা পি দিয়ে দিব, আর এটা ধরে ধরো কি দিয়ে দিব এই উচ্চতাটা, তাহলে ও সি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও এ।
ইকুয়াল টু 1.2 মিটার, এটা খেয়াল রাখবে। সেম কেস আমরা যদি পি মানে এ বিন্দুতে ই কে নির্ণয় করতে চাই, তাহলে ই কে ইকুয়াল হবে, আমরা সরাসরি বলতে পারি ইকুয়াল হচ্ছে এম জি ইন্টু ইন্টু 0, কারণ এই বিন্দুতে গতিশক্তি 0, তার বেগ না, সর্বোচ্চ উচ্চতায় আছে এটা। আবার এ বিন্দুতে যদি আমরা বলি ইপি, তাহলে এম জি ইন্টু নিচের উচ্চতা হচ্ছে পিসি, আমরা বের করে নেই এম জি, তাহলে পিসি ইকুয়াল টু, আমরা কিভাবে বের করবো তোমরা একটু লক্ষ্য করো, ও সি মাইনাস ওপি লেখা যায় কিনা দেখো, ও সি হচ্ছে 1.2 মাইনাস রুট ওভার ওপি হচ্ছে ও এ স্কয়ার মাইনাস পি এ স্কয়ার, তাহলে এখানে 1.2 মাইনাস ও এ যদি আমরা বলি 1.2 স্কয়ার মাইনাস 0.6 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পিসির মান বের করব। যদি পিসির মান আমরা পেয়ে যাই তাহলে এখানে দেখো আমরা এখানে পি কিউ বের করতে পারবো। তাহলে পি কিউটা কি, আমরা যদি এখানে পি কিউটা বের করি তাহলে দেখো পি কিউ আমরা সেম সিস্টেম বের করতে পারবো, এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে, তাহলে আমরা পি কিউ বের করলে আমরা কিউ সি এখান থেকে বের করতে পারবো। আশা করি তোমরা কিউ সি টা বের করতে পারবো। প্রথম আমরা কিউ সি টা বের করে নিই। কিউ সি ইকুয়াল টু সেম সিস্টেমে ও সি মাইনাস রুট ওভার 1 মাইনাস রুট ওভার ও বি স্কয়ার মাইনাস কিউ বি স্কয়ার, তাহলে 1.2 মাইনাস 1.2 হোল স্কয়ার মাইনাস 0.3 হোল স্কয়ার, এখান থেকে আমরা কিউ সি এর মান বের করতে পারবো। তাহলে মানে সহজেই তোমরা দেখো কোশ্চেনটা বের করতে পারবো। হ্যাঁ, যে এটা কি, তাহলে কিউ পি বিন্দুতে বা এ বিন্দুতে, আমরা যেটাই বলি পি বিন্দুতে বা এ বিন্দুতে ই কে ইকুয়াল টু, যেটা আমরা আগেই দেখিয়েছি, এম জি ইন্টু 0 ইকুয়াল টু 0, ই পি ইকুয়াল টু এম জি ইন্টু নিচের উচ্চতা অর্থাৎ পিসি। তোমরা পিসি এর মানটা তোমরা বের করেছ, হ্যাঁ, তোমরা এখানে দিতে পারবে পিসি এর মান, হ্যাঁ, পিসি। আবার তাহলে মোট শক্তি ই এ ইকুয়াল টু ই কে প্লাস ইপি। সেম কেস আমরা কি বি বিন্দুতে আমরা যদি বি বিন্দুতে ই কে বের করি তাহলে এম জি ইন্টু, লক্ষ্য করো, এম জি ইন্টু পি কিউ, আর বি বিন্দুতে যদি আমরা ইপি বের করি এম জি ইন্টু কিউসি, তাহলে বি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু ই কে প্লাস ইপি। তাহলে এইভাবে আমরা এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে আমরা মোট শক্তি বের করে শক্তি নিত্যতা বের করতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা পড়ন্ত বস্তুর সাহায্যে সরল দোলকে কিভাবে মোট শক্তি, গতিশক্তি, বিভব শক্তি নির্ণয় করা যায় এবং আনত তলের ক্ষেত্রেও গতিশক্তি, মোট শক্তি কিভাবে নির্ণয় করা যায়, আমরা এই তথ্যটা তোমাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করলাম এবং আশা করি তোমরা উপকৃত হবে। এখন আমরা কূপের গভীরতা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো দেখাবো, যেগুলো তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। আমি একটি কথা বলবো বা দুইটা কথা বলবো, এটা তোমরা মনে রাখলে যে কোনো গাণিতিক সমস্যা কমপ্লিট করতে পারবা। যেমন একটু খেয়াল করো, কূপের গভীরতাটাকে আমরা বলছি 10 মিটার। এখন যদি বলে 1 নাম্বার কোশ্চেন বলো অর্ধেক,
কূপ খালি করতে কত সময় এর প্রয়োজন হবে? তাহলে আমরা জানি টি ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ বাই পি। এম যদি দেওয়া না থাকে তাহলে বি রো জি এইচ বাই পি। ভিউ যদি দেওয়া না থাকে পাই আর স্কয়ার এল রো জি এইচ বাই পি। এখানে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে এল এর মান। অর্ধেক কূপ যেটুকু পানি খালি করতে লিখবা এল ইকুয়াল টু, এখানে আমরা বলবো মুছে দেখি, দেখো এখানে এল ইকুয়াল টু যেটুকু পানি খালি করতে হবে তার গভীরতা, আর এইচ হলো ভরকেন্দ্রের সরণ, অর্থাৎ যেটুকু পানি খালি করতে হবে তার ভরকেন্দ্র হতে কোথায় পানি উঠাতে হবে তার উচ্চতা। যেমন যদি এখানে পানি উঠাতে বলে তাহলে অর্ধেক কূপের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে 5 মিটার, তাহলে এল ইকুয়াল টু 5 মিটার হবে আর এইচ ইকুয়াল টু হবে 5/2 মিটার। আর যদি বলে আরো 10 মিটার উপরে পানি উঠাতে হবে তাহলে 10 মিটার উপরে পানি উঠাতে, তাহলে এইচ এর সাথে আমরা 10 মিটার যোগ করে দিব। যদি বলে 10 মিটার উপরে পানি উঠাতে হবে তাহলে আমরা এইচ এর সাথে যোগ করব, এল এর সাথে না। এটা তোমাদের খেয়াল করতে হবে। আর যদি পানি উপরে উঠাতে বলে তাহলে এইচ এর মান হবে ভরকেন্দ্রের সরণ, অর্থাৎ যেটুকু পানি উঠাতে হবে তার অর্ধেক। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি বলে তোমাকে যে বাকি অর্ধেক খালি করতে কত সময়ের প্রয়োজন হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করবে? দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যদি বলে বাকি অর্ধেক কূপ খালি করতে কত সময় প্রয়োজন হবে, তাহলে একটু খেয়াল করো বাকি অর্ধেক বলতে নিচের অর্ধেক। তাহলে এক্ষেত্রে আমরা সময় বাই করব T2 ইকুয়াল টু 22 মিনিট মাইনাস T1 কত সময় লাগছে, তারপরে আমরা লিখব T2 বাকি অর্ধেক কূপ খালি করতে বাকি অর্ধেক কূপ খালি করতে অপর একটি পাম্প ব্যবহার করা হলে যথাসময়ে খালি করতে কত ক্ষমতার পাম্প লাগবে? একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে বাকি অর্ধেক কূপ খালি করতে অপর একটি পাম্প, অর্থাৎ ওই পাম্পটা ধর নষ্ট হয়ে গেছে, তাহলে দ্বিতীয় অপর একটি পাম্প ব্যবহার করা হয়েছে সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে কি তোমার কূপটা খালি করতে হবে। তাহলে আমরা এখানে কি করব যে আমরা বলবো P2 ইকুয়াল টু mgh বাই T2। তাহলে এখানে mgh মানে হচ্ছে বি রো জি এইচ বাই T2। তাহলে এখানে আমরা P2 ইকুয়াল টু লিখতে পারি পাই আর স্কয়ার এল রো জি এইচ বাই T2। এখানে L ইকুয়াল টু হবে তোমার বাকি অর্ধেক 5 মিটার আর H হবে তোমার যেটুকু খালি করেছো 5 প্লাস
5/2 বর্গকেন্দ্রিক সরণ ইকুয়াল টু 7.5 মিটার। তাহলে তাহলে এখানে দেখো L ইকুয়াল আমরা কি বলছি 5 মিটার আর H ইকুয়াল টু 5 প্লাস 5/2 মিটার। আর যদি বলে 10 মিটার উপরে উঠাতে হবে তখন এই H এর সাথে 10 মিটার যোগ করে দিবা। যদি বলে 10 মিটার উপরে উঠাতে হবে তাহলে 10 মিটার যোগ হবে H এর সাথে। এইটা তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমি আশা করি তোমরা কূপের গভীরতা যে কোনো গাণিতিক সমস্যা যদি সিলিন্ডার না হয়ে আয়তাকার হয়, বর্গাকার হয়, যে কোনো আকৃতির হোক, তোমরা শুধু যেটুকু পানি খালি করতে হবে তার উচ্চতা L এর মান ধরবা, আর যেটুকু পানি খালি করতে হবে তার ভরকেন্দ্র হতে যেখানে পানি উঠাতে হবে তার উচ্চতাকে তুমি H ধরবে। গাণিতিক সমস্যা তোমার অবশ্যই কি সঠিক হবে আমরা আশা করি। তোমরা এখানে যে শর্ট টেকনিক ফর এমসিকিউ কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আমি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য ছেড়ে দিলাম। তোমরা সবাই কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবে। আমি আশা করব এই কোশ্চেনগুলো যদি তোমরা আনসার করতে পারো তাহলে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের কোনো এমসিকিউ তোমাদের বাকি থাকবে না আনসার করার জন্য। আমি তোমাদেরকে একটু এই গাণিতিক সমস্যাগুলো করার জন্য তোমাদেরকে বিনীতভাবে একটু অনুরোধ করব। আশা করি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের এর চেয়ে শর্ট টেকনিক আর কেউ কথা খুঁজে পাবে না। আমি আজকের যে গাণিতিক সমস্যাগুলো এগুলো তুমি অবশ্যই আশা করি। স্নেহের শিক্ষার্থীরা এবং তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমরা একটু সাজেশন আলোচনা করছি। সেটা হচ্ছে আমরা কাজ শক্তি ক্ষমতা পর্যন্ত তোমাদের টোটালি গাণিতিক সমস্যা সহ একটু দেখানোর চেষ্টা করেছি। এরপরে মহাকর্ষ অধ্যায় থেকে আমরা বলবো যে জি অভিকর্ষজ ত্বরণ সংক্রান্ত, তারপরে স্যাটেলাইট এবং এখানে কিছু উদ্দীপক আছে। আমি তোমাদেরকে যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমার কাছে 12টা উদ্দীপক আছে। এই 12টা উদ্দীপক যদি তুমি করো তাহলে যে কোনো পরীক্ষায় তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। 12টা নিয়ম তোমরা যদি কমপ্লিট করো। এরপরে মহাকর্ষের ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে সবচেয়ে সাজেস্ট করব যে স্যাটেলাইট সংক্রান্ত যে তথ্যগুলো সবচেয়ে ভালো করে পড়বে, আর জি সংক্রান্ত তথ্যগুলো, আর অক্ষাংশে জি এর মান, অক্ষাংশে জি এর মান অর্থাৎ জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এখানে ওমেগা কিন্তু 2π/t, টি ইকুয়াল টু তোমার 24 ঘন্টা ধরতে হবে, এটা মনে রাখবে। অনেক সময় তোমাদের আছে যে পোলার উপগ্রহ কোনগুলো, যে সকল উপগ্রহগুলো যে একটু খেয়াল করলে বুঝতে পারো তুমি। দেখো এটা হচ্ছে মেরু, এই মেরু অঞ্চলকে ঘিরে মেরু অঞ্চলের চারদিকে যেসব উপগ্রহ গুলো সেইগুলো হচ্ছে পোলার উপগ্রহ। এই পোলার উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 110 মিনিট, এটা মনে রাখবে। পোলার উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 110 মিনিট। আমরা একটু খেয়াল করব, পোলার উপগ্রহের পর্যায়কাল 110 মিনিট। আর এই সকল উপগ্রহগুলো হচ্ছে নর্মাল উপগ্রহ, যেগুলো আমরা বলি বিষুবীয় অঞ্চলকে কেন্দ্র করে। এই অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলের চারদিকে যে সকল উপগ্রহগুলো তোমার আবর্তন করে সেগুলো নর্মাল দুই ধরনের। আর যে সকল পর্যায়কাল 24 ঘন্টা তাদেরকে বলা হয় ভূস্থির উপগ্রহ, জিও স্টেশনারি স্যাটেলাইট। অনেক সময় তোমাদেরকে এই কোশ্চেনগুলো করতে পারে, তোমরা এটা একটু খেয়াল রাখবে। আর ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, কারণ কি যে সকল উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাদেরকেই বলে ভূস্থির উপগ্রহ। আর কারণ হলো পৃথিবীর পর্যায়কালের সাথে সমান পর্যায়কাল ভূস্থির উপগ্রহ হওয়ার কারণে জিও স্টেশনারি স্যাটেলাইটকেই ভূস্থির উপগ্রহ বলা হয়। অনেক সময় পার্কিং কক্ষপথ বলে। ভূস্থির উপগ্রহ যে সকল কক্ষপথে আবর্তন করে তাদেরকে আমরা পার্কিং কক্ষপথ বলি, এটা মনে রাখবে। এরপর এখানে সে বেরি সেন্টার সংখ্যাটা তোমরা একটু মনে রাখবে। সেখানে হচ্ছে গ্রহ ও উপগ্রহ এবং নক্ষত্র যখন একটি সাধারণ বারকেন্দ্রকে কেন্দ্র করে চারদিকে আবর্তন করে তখন ওই সাধারণ বারকেন্দ্রকে বলা হয় বেরি সেন্টার।
এটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতেছিলাম যে পৃথিবীর যদি এরকম তোমার এইখানে ল্যামডা কোণে কোন একটা বিন্দুতে তোমার যদি অভিকর্ষ ত্বরণ বের করতে চায় তাহলে বলবা জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এই সমীকরণটা দিয়ে গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা আছে। এরপরে তোমরা স্যাটেলাইটের বেশি কিছু নেই, কারণ তিনটা সূত্র মাথায় রাখতে হবে আর গতিশক্তিটা মনে রাখতে হবে। যেমন স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা বলি স্যাটেলাইটের বেগ জি এম বাই আর স্কয়ার আর প্লাস এইচ, জি এম বাই আর প্লাস এইচ। তারপরে যে তোমার এখানে বলি আমরা স্যাটেলাইটের উচ্চতা, উচ্চতা জি এম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার 1/3 মাইনাস আর। আমরা এখানে উচ্চতা বের করতে পারি পর্যায়ক্রমে 2 পাই বাই ভি, 2 পাই বাই ভি ইন্টু আর প্লাস এইচ। আমরা বের করতে পারি 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। এভাবে আমরা পর্যায়কাল বের করতে পারি। যদি বি দেওয়া থাকে এটা দিয়ে বের করব, আর যদি বি দেওয়া না থাকে আমরা এখান দিয়ে বের করবো। তবে এখানে মনে রাখবে যে তোমার এই যে আর প্লাস এইচ, এটা তোমাদের যে সমস্যা মনে হয় সেটা হচ্ছে যদি তোমার এখানে একটা উপগ্রহ থাকে তাহলে এই দূরত্বটা এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে কি আর পৃথিবীর ব্যাসার্ধ। অনেক সময় কক্ষপথের ব্যাসার্ধ বলে, তা তোমরা এইটাকে এই স্মল আর মানে বলবো আর প্লাস এইচ, কক্ষপথের ব্যাসার্ধ। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উচ্চতা বলে তাহলে আর যোগ করতে হবে, আর কেন্দ্র থেকে যদি বলে উপগ্রহের উচ্চতা তাহলে আর যোগ না করে কি আর প্লাস এইচ কে স্মল আর হিসেবে বিবেচনা করতে হবে। এটা তোমরা একটু খেয়াল রাখলে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো কমপ্লিট করতে পারবে। এরপরে আছে দেখো স্যাটেলাইটের উচ্চতা যেমন বললাম, সেখানে আরো কিছু আছে। সেটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি ইপি ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ, আর গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল টু জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তাহলে মোট শক্তি দ্বারা ই ইকুয়াল টু হাফ, অর্থাৎ 2 ইন্টু জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ। এখানে মোট শক্তি, অর্থাৎ এখানে পুরোটা এটা হচ্ছে অর্ধেক, পুরোতে অর্ধেক চলে গেলে মাইনাসের অর্ধেক থাকে, অর্থাৎ মোট শক্তি তোমরা একটু বের করবে। এটা যদি তোমরা অনেক সময় কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কিন্তু বিভব শক্তি বের করার কথা বলে, তোমরা এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে গতিশক্তি এবং বিভব শক্তি বের করা। শিক্ষার্থীরা তোমরা পদার্থবিজ্ঞানে যদি আরো একটু ভালো করতে চাও তাহলে আমি আরো কিছু সাজেশনের কথা বলছি। দেখো এখানে পর্যাবৃত্ত গতিটা একটু ছোট অধ্যায়, এই জন্য কখনো আসে কখনো আসে না, বাট তরঙ্গ অধ্যায় থেকে অবশ্যই একটা উদ্দীপক তোমরা পাবে, এবং তাপ তোমার কি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ওইখান থেকে একটা উদ্দীপক আমরা পাবে। তরঙ্গ থেকে যদি আমরা বলি স্থির তরঙ্গ তোমরা পড়তে পারো, আর কি শব্দের তীব্রতা লেভেল এই অংশটা একটু ভালো করে পড়বে। তারপরে ব্যতিচারের অংশটা থেকে অনেক সময় আসে, বিশেষ করে বিট থেকে সব সময় বেশি আসে। বিটের ব্যাপারটা আমরা তোমাদের পরবর্তীতে হয়তো আলোচনা করার চেষ্টা করো, যদি তোমরা উৎসাহিত করো এবং তোমরা যদি আবেদন করো কমেন্টসে লিখো, তাহলে আমি আবার পরবর্তীতে পর্যাবৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, যদি তোমরা কমেন্ট বক্সে আবেদন করো এবং যদি তোমরা প্রয়োজন অনুভব করো। আর আমি একটু বলবো তোমাদেরকে যে এখানে ফার্স্ট পার্টটাকে তোমরা একটু ভাগ করবে। কিভাবে পরীক্ষা আসে, ভেক্টর থেকে একটা উদ্দীপক দেওয়ার চেষ্টা করে, গতিবিদ্যা থেকে দেয়, কখনো দেয় না, বাট নিউটনের বল থেকে একটা দেওয়ার চেষ্টা করে, আর মহাকর্ষ থেকে একটা অবশ্যই আসবে, তারপরে কাজশক্তি ক্ষমতা থেকে তোমরা একটা উদ্দীপক পাবে, তারপরে তরঙ্গ থেকে একটা উদ্দীপক পাবে, তারপরে আদর্শ গ্যাস থেকে একটা উদ্দীপক পাবে। তাহলে আমি তোমাদেরকে অধ্যায়গুলো যদি বলি, 2 নাম্বার অধ্যায় ফার্স্ট পার্টে একটু খেয়াল রাখবে, 5 নাম্বার অধ্যায়, তাহলে 6 নাম্বার অধ্যায়, তাহলে 8 নাম্বার অধ্যায়, 9 নাম্বার অধ্যায় আর 10 নাম্বার অধ্যায়। আমি তোমাদেরকে সাজেস্ট করব এই অধ্যায়গুলো
100% ক্লিয়ার করবে। আর যদি না পারো তাহলে যে কোনো 60টি অধ্যায় 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 ভালো করে বুঝে বুঝে পড়বে। আর যদি 60টা না পারো তুমি 5টা পড়ো, 5টা পড়লে এগুলো আমি বলবো। আর যদি তুমি 5টা না পড়ে 6টা পড়তে চাও, তুমি আরেকটা অধ্যায় বাড়াতে পারো। যদি 6টা পড়তে চাও তুমি এখানে ইচ্ছা করলে 4 নাম্বার অ্যাড করতে পারো। আর যদি তুমি 60টা পড়ো নিশ্চিন্তে আমরা আশা করি কি যে তুমি 5টা উদ্দীপক আনসার করতে পারবে। এখন ছোট অধ্যায়গুলো পড়ার ক্ষেত্রে আমি একটু পজিটিভ বলি, কারণ ছোট অধ্যায় যেমন গতিবিদ্যা বলো, সেখানে শুধুমাত্র কি প্রাসের অঙ্কগুলো ভালো করে করলে একটা উদ্দীপক যদি আসে কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর পর্যাবৃত্ত গতি থেকে তোমাদের সেখানে যেমন গড়ি কখন ধীরে চলবে, গড়ি কখন তোমার দ্রুত চলবে, পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে দোলনকাল কেমন হবে, ঘড়ির গভীরে নিয়ে গেলে দোলনকাল কেমন হবে, প্রত্যয়নী বল কেমন হবে। প্রত্যয়নী বলের ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। F = m ওমেগা স্কয়ার r, এটা মনে রাখবে। F = m ওমেগা স্কয়ার a। এইটা দিয়ে আমরা প্রত্যয়নী বল বের করব। এখানে যদি পাহাড়ের উপরে বলে তাহলে m 2π/t, এই পাহাড়ের উপরের দোলন কালটা তোমার খেয়াল করতে হবে। এ হচ্ছে সর্বোচ্চ সরণ। আর যদি খনির গভীরে বলে সেখানে খনির গভীরতার কি দোলন কালটা তোমরা হিসাব করবে। এখানে সূত্রগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করলে আমরা আশা করি হয়ে যাবে। তোমরা অনেকে হতাশার মধ্যে আছো যে স্যার কোনটা রেখে কোনটা পড়বো, সময় কম। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা সূত্রগুলো ভালো করে ধরার চেষ্টা করো, সূত্রগুলো বিভিন্ন উদ্দীপকে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো। অত বেশি সূত্র নেই, তুমি সূত্রগুলো যদি উদ্দীপকে অ্যাপ্লাই করতে পারো এবং সেগুলো যদি তুমি ভালো করে উদ্দীপকটা না দেখে পড়ো, সূত্রগুলো ধরার চেষ্টা করো, যেটা ধরতে না পারো সেটা তুমি কি একটু দেখে নাও। একদম ঠান্ডা মাথায় তুমি কমপক্ষে 5টা অথবা 6টা অধ্যায় ভালো করে মানে কমপ্লিট করো। আর অন্যান্য সকল অধ্যায়গুলোকে এমসিকিউর জন্য তোমরা পড়বে। এমসিকিউর ব্যাপারে তোমাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে এমসিকিউর জন্য একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে তোমাদের যে তোমরা যদি এমসিকিউ ভালো করতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগে যেগুলো পারবে সেগুলো তোমরা আনসার করবে। আর যদি তোমার এমসিকিউ তুমি অনেক সময় তোমরা কোশ্চেনে দাগাও না, তোমরা যেগুলো পারবে এগুলো এক নজরে আগে আনসার করে দিবে, এরপরে যেগুলো মোটামুটি পারো ওগুলো আনসার করো, এরপরে একবারে যেগুলো না পারো ওগুলো চিন্তা করো। এভাবে তোমরা কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবে। আর তোমরা আল্লাহর উপর ভরসা করবে, দুরূদ শরীফ পড়ে, যারা মুসলমান আছো তারা দুরূদ শরীফ পড়ে, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে তোমার পরীক্ষা শুরু করবে। যারা অন্যান্য ধর্মের আছো, যার ধর্মের গুরুদেরকে, যা ধর্মের সৃষ্টিকর্তাকে তোমরা যেটা মনে করো সেটা স্মরণ করে তোমরা শুরু করবে। আমরা আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো রাখবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলেছি, অনেক সময় কোশ্চেন দেখে তোমরা হতাশ হয়ে যাও, তাহলে হতাশ হওয়া যাবে না। তোমরা কোশ্চেন দেখে স্বাভাবিকভাবে তোমরা কোশ্চেনগুলো পড়তে থাকো। পড়লে তুমি যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি পারো, সবচেয়ে ভালো পারো, ওই কোশ্চেনের আনসারটা সঠিকভাবে লিখলে আমরা আশা করি সহজেই তোমরা কি করবে, অন্যটা মনে পড়বে। তবে একটা কথা মনে রেখো, তোমরা অনেক সময় কোশ্চেন কি করো না, মানে পড়ো না পড়ে একটা কোশ্চেন আনসার করতে থাকো। আমি তোমাদেরকে বলবো কোশ্চেন অবশ্যই একবার ভালো করে পড়ো, ওই কোশ্চেনটা ভালো করে পড়ে যেটা সবচেয়ে ভালো পারো সেই কোশ্চেনটা আনসার করো। এরপর তুমি দেখবো অন্য সকল কোশ্চেনগুলো তো আস্তে আস্তে মনে পড়বে। তুমি যদি কোশ্চেন পুরোটা না পারো, পুরো বই তোমার মাথায় থাকবে, আর কোশ্চেনটা যখন পড়বে তোমার মাথায় শুধু কোশ্চেনটা চলে আসবে। আর তুমি লক্ষ্য করবে তোমার আস্তে আস্তে কি হবে, সেই কোশ্চেনটা অবশ্যই তোমার মাথার মধ্যে আসবে এবং তুমি লিখতে পারবে, এটা আমি আশা করি। এখন তোমাদের সম্পর্ক দেখানো দরকার আমি মনে করি। এখানে দেখো মহাকর্ষ অধ্যায়, কাজ শক্তি, ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, এই 3টা অধ্যায় তোমাকে একটু কিছু সম্পর্ক আছে। যেমন তোমার কাজ শক্তি ক্ষমতা স্প্রিং এর ক্ষেত্রে তোমার T = 2π√E/g।
পর্যাবৃত্ত গতিতে তোমার টি ইকুয়াল টু বলে 2π√L/g, এবং কাজ শক্তি ক্ষমতা তোমার আরেকটা আছে টি ইকুয়াল টু 2π√M/k, আর এখানে পর্যাবৃত্ত গতিতে L/g, আর মহাকর্ষে জি, তো অভিকর্ষজ ত্বরণ নির্দেশ করে, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ, আর কিছু চেঞ্জ হবে না। আর পর্যাবৃত্ত গতিতে তোমার এল এর মান চেঞ্জ হতে পারে, টি এর মান চেঞ্জ হতে পারে, কিন্তু জি এর মান চেঞ্জ, তোমার মনে করো পাহাড়ের উপরে নিলে এবং গভীরে নিলে কি হবে, জি এর মান চেঞ্জ হতে পারে। তোমরা এই ধরনের তথ্যগুলো খেয়াল রাখবে। তোমরা কমেন্টস বক্সে যদি লেখো এবং প্রয়োজনে অনুভব করো যে স্যার আমাদের বাকি অধ্যায়গুলো একটু এভাবে আলোচনা করে আমার উপকার হবে, আমরা অবশ্যই সে ব্যাপারে একটু চেষ্টা করব। তোমরা সবাই খেয়াল করবে, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা ভালো করে দাও, এই আশা ব্যক্ত করে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।